এতক্ষণ আমি ক্লাস 6 এর অঙ্ক করালাম, এবার 7 এর অঙ্ক করাবো। ইচ্ছে ইচ্ছে ডানা, বইটা বার কর তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোর বাংলা পড়া হয়েছে? হ্যাঁ, আমি এখন ক্লাস 7 এর অঙ্ক করাবো, একটু ওয়েট করি। বাংলা পড়েছিস তো? আচ্ছা, ভিডিওটি একটু পজ করছি, ওর কিছু বক্তব্য আছে, আমি একটু শুনে নিই। একটা বিষয় নিয়ে একটু আমি কথা বলবো। আমি আমার এক ছাত্রী ইচ্ছে, ওকে বাংলা পড়া দিয়েছিলাম। ওর কাদ্দর কদ্দুর, শিবতোষ মুখোপাধ্যায় রচিত কাদ্দর কদ্দুর ক্লাস 7 এর। তোমরা যারা পড়ছো, অনলাইনে যারা দেখবে ভিডিওটা, অবশ্যই দেখো কিছু কিছু কথা মানুষের এফেক্ট কিভাবে ফেলে। ও এই পড়াটা আমার আজকে করে নিয়ে আসেনি। এর কারণ, মূল কারণ হিসাবে যেটা বলছে সেটা হচ্ছে ওর স্কুল থেকে ক্লাসে ওর ক্লাস টিচার বলেছে এটা নাকি খুব একটা ভালো গল্প নয়। ওকে আমি বললাম ক্যামেরার সামনে এসে বলতে, কিন্তু ও ভয় পাচ্ছে। ওর স্কুলের আন্টি যদি ওটা দেখে তাহলে ওকে বকা দিতে পারে। যাই হোক, কিন্তু আমার শুনে কথাটা একটু খারাপ লাগলো বলেই আমি বলছি কথাটা। এটা হয়তো ওদের আবদার ছিল আমি এই ইউটিউব ভিডিও করে আমি ফেসবুকেও আপলোড করব। যাই হোক, কথাটা পৌঁছাক সবার কাছে একটু হলেও। এটা খারাপ আমি কারোর আলোচনা করছি না, কিন্তু যাতে এরকম খারাপ কারণ না হয় তার জন্যই আমি কথাটা বললাম। ওকে আমি এই কাদ্দর কদ্দুর পড়া দিয়েছিলাম, কিন্তু ও পড়াটা আমাকে দিতে পারছে না, কারণ ও স্কুল থেকে ওর আন্টির কাছ থেকে শুনে এসেছে যে এই কাদ্দর কদ্দুর গল্পটি নাকি খুব একটা বিশেষ ভালো গল্প নয়। তাই ওর প্রশ্ন ওর মুখস্থ হচ্ছিল না, একটা প্রশ্নও ও মুখস্থ করে আসতে পারিনি। এগুলো হচ্ছে, যেহেতু ওকে এই কথাটা বলা হয়েছে এটা খুব ভালো গল্প নয়, তার সঙ্গে আবার একটি কথা আন্টি বলেছে যেটা স্কুল থেকে, আমি স্কুলের নাম নেব না। এখানে এই যে কাদ্দর কদ্দুর, তোমরা দেখো যারা 7 এ পড়ো তারা দেখবে এখানে যে ছবি রয়েছে কাদ্দর কদ্দুর, এখানে এই ছবিটা রয়েছে গান্ধীজির। ঠিক আছে, শিবতোষ মুখোপাধ্যায় রচিত গান্ধীজির ছবি রয়েছে এখানে। গল্পটিতে রয়েছে বিভিন্ন প্রাণীর গমনাগমনের বিষয় নিয়ে লেখা রয়েছে, আর ছবিটা রয়েছে গান্ধীজির। এই ক্ষেত্রে নাকি ওর আন্টি, ক্লাসের আন্টি ওকে বলেছে যে এই গল্পের সাথে গান্ধীজির ছবিটা দেওয়ার কোনো প্রাসঙ্গিকতা নেই, মানে হয় না। উনি এটা বলছেন যে গল্পে গান্ধীজির এই ছবি দেওয়ার কোনো অর্থই নেই। গল্পটা যে কি গল্প সেটা ওনার ভালো লাগেনি, তাই জন্য তিনি এই গল্পটাকে স্কিপ করে মেঘচোরে চলে গেছেন। ঠিক আছে, মেঘচোর খুব ভালো গল্প, কিন্তু এই গল্পটাও যে খারাপ তা নয়। আর বিশেষ করে যদি আমরা কোনো ছাত্রছাত্রীর কাছে যদি এইরকম ধরনের কথা বলি যে এটা খুব একটা ভালো নয়, এটা ভালো না, তাহলে সেই সাবজেক্ট নিয়ে বা সেই বিষয়টা নিয়ে তারা কোনো প্রশ্ন উত্তর মুখস্থই করতে পারে না, কারণ তাদের মধ্যে থেকে অর্ধেক ইন্টারেস্ট শেষই হয়ে যায়। যাই হোক, এই আমি যেটা নিয়ে বলছি, এরকম বলা উচিত নয়। সব স্কুলের টিচাররা কিন্তু অবশ্যই সমান নয়। এটি যেহেতু ওরা আমাকে ফেসবুক প্ল্যাটফর্মে ছাড়তে বলেছে, ওদের খুব ইচ্ছে ওদেরকেও দেখিয়ে যে ওরা আমার কাছে পড়ছে সেই ভিডিওটা ওদেরকে দেখানো হবে ফেসবুকে। এবার ভালো হলে তো অনেক লোক দেখে, আর নাও দেখতে পারে, বলতে পারবো না ঠিক কত লোক দেখবে কত লোক দেখবে না, সেটা তো আর আমার আইডিয়া নেই, সেটা পরে দেখা যাবে। যাই হোক, ওর স্কুলের আন্টি এই কথাটা বলেছে বলেই আমার একটু খারাপ লেগেছে। তাই আমি এই ভুল বার্তা যেন কোনো ছেলে মেয়েদের কাছে না দেওয়া হয় যে এটা ভালো নয় বা কিছু, তাহলে তাদের পড়ার প্রতি মোটেও ইন্টারেস্ট থাকে না। তারা এমনিতেই আজকালকার ছেলেমেয়েরা খুব একটা পড়াশোনা করতে চায় না, তার মধ্যে যদি কোনো সাবজেক্ট নিয়ে আমরা বলি এটা ভালো নয়, তাহলে তো তারা মোটেও সেই বিষয়টা নিয়ে আগ্রহ প্রকাশ করবে না, আর সে তার পড়া সে মুখস্থ করবে না। কিন্তু এটা তো গেল অন্য বিষয়, কিন্তু আমি যেটা বলতে চাই যে অবশ্যই এই যে কাদ্দর কদ্দুর এই গল্পটার সঙ্গে যে গান্ধীজির যে ছবিটা রয়েছে, অবশ্যই এর প্রাসঙ্গিকতা রয়েছে। কিভাবে প্রাসঙ্গিক এটা দেখো না, তুমি পুরো গল্পটা পড়লে, কিন্তু যারা ক্লাস 7 এ পড়ো তারা অবশ্যই দেখো পুরো গল্পটা পড়লে তোমরা। যেহেতু এই শিবতোষ মুখোপাধ্যায় ছিলেন একজন অধ্যাপক, আর তারই সাথে তিনি একজন প্রাণী বিজ্ঞানীও ছিলেন। হ্যাঁ, বিভিন্ন প্রাণীর গমনাগমন সম্পর্কে
তার একটা বিশেষ ধারণা ছিল, একটা না বিশেষ ধারণা ছিল কোন প্রাণীর ওজন কত, তার সাথে তার গতি কত, তার চলনের যে গতি সেটা দেখো প্রত্যেকটা রয়েছে। হাতির ওজন কত, সে কত স্পিডে চলে, একইভাবে চিতাবাঘ, হরিণ, বিভিন্ন ধরনের জলজ প্রাণী, তারপর যে আমাদের এককোষী প্রাণী অ্যামিবা, সেও কিন্তু চলে, তার একটা মাত্র কোষ নিয়েও কিন্তু সে চলে। কারণ লেখক এখানে বোঝাতে চেয়েছেন থেমে যাওয়ার নাম হচ্ছে মৃত্যু আর চলার নাম হচ্ছে জীবন। পুরো গল্পটার মধ্যে বিভিন্ন প্রাণীর চলনের ধরন উল্লেখ করেছেন, আর তার সাথে তিনি বুঝিয়েছেন কি আমাদের থেমে যাওয়া হচ্ছে মৃত্যু, চলা হচ্ছে জীবন। সত্যি তো, থেমে গেলে তো আমাদের মৃত্যু। আমরা যখন কোনো ব্যক্তি যখন মরে যায় তখন সে থেমে যায়। তাই এককোষী অ্যামিবা, তারও চলন রয়েছে। পুরো গল্পটা তো আমি এখানে পড়বো না, কিন্তু যে গল্পের মধ্যে যে মূল বিষয়টি রয়েছে, দেখো আমাদের শরীরের মধ্যেও রয়েছে এককোষী, আমাদের শরীরের মধ্যে এমন কিছু কোষ রয়েছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করে। একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝো, যে আমরা যখন আমাদের যাই হোক না কেন, আমার হাতে যদি ব্যথা লাগে, সেই ব্যথাটা আমার মস্তিষ্কে পৌঁছে দেয় কে? কোষ। আমাদের শরীরে আবার এখানেও বলা রয়েছে যে সৈন্য সামন্ত রয়েছে, এক ধরনের সেল রয়েছে যারা হচ্ছে বাইরের শত্রুর হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে। তারা শরীরের মধ্যে থেকেও কিন্তু চলাচল করছে। যেমন তুমি ঘুমন্ত অবস্থায় যদি তোমাকে মশা কামড়ায়, তুমি কিন্তু ঠিক সেই জায়গাটাতেই মারো। হাতে মশা কামড়ালে পায়ে কিন্তু মারো না, কারণ তো সেই সৈন্য তোমাকে অ্যালার্ট করে দিচ্ছে যে তোমার হাতে মশা কামড়াচ্ছে, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে সেটা মারছো। ঠিক আছে? তো যাই হোক, এই যে চলন, এই চলন সম্পর্কে আলোচিত হয়েছে। এটা তো বিষয়বস্তু নিয়ে আমি বললাম, কিন্তু এখানে লেখক আরো একটা কথা বলেছে, এই যে আমাদের বাইরের চলন, এই চলনটাই কিন্তু প্রকৃত চলন নয়। আমাদের প্রকৃত চলন হচ্ছে আমাদের মনের চলন, আমাদের মনের কত জোর, আমরা আমাদের মানসিক শক্তি দিয়ে কি করতে পারি, সেই ক্ষেত্রেই এখানে গান্ধীজির ছবিটি প্রাসঙ্গিক। কিভাবে প্রাসঙ্গিক? গান্ধীজি নিতান্তই একটা সাধারণ বৃদ্ধ বয়স্ক একজন মানুষ, তার শরীরের কোনো সেরকম সে বীর পালোয়ানি তার চেহারা নয়, সে যে একসাথে অনেক লোককে মেরে শুইয়ে দিতে পারবে এমনও কিন্তু নয়। তার জন্যই গান্ধীজির ছবিটি এখানে দেওয়া। যে কেন দেওয়া? গান্ধীজি আমাদের ব্রিটিশ শাসিত ভারতবর্ষে যখন আমাদের দেশের ছোট ছোট অঞ্চলগুলিতে আন্দোলন গড়ে উঠছিল, সেই আন্দোলন ছোট ছোট ভাবে বিভক্ত হয়েছিল বলে আমরা এত শক্তিশালী ব্রিটিশ সরকারকে কিন্তু আমরা বিতাড়িত করতে পারছিলাম না। তখন গান্ধীজি কি করলেন? এই ছোট ছোট রাজ্যের নেতাদের, আন্দোলনকারীদের এক জায়গায় করলেন, একত্রিত করলেন। এই একত্রিত হওয়ার ফলে কিন্তু শক্তি বেড়ে গেল, তার ফলে কিন্তু ব্রিটিশ সরকার গান্ধীজিকে ভয় পেতে শুরু করলেন। সে যতই একজন শীর্ণ ব্যক্তি হন না কেন, শীর্ণ মানে রোগা ব্যক্তি হন না কেন, কিন্তু তার গলার আওয়াজ এত দূরে ছিল, তিনি এক জায়গায় বসে ডাক দিতেন, দেশের প্রান্তে প্রান্তে তার আওয়াজ পৌঁছে যেত। তার মনের শক্তি এতই ছিল যে সে সমগ্র দেশের স্বাধীনতা আন্দোলনকারীদের একত্রিত করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়তে পেরেছিল। এটা বুঝতে পেরেছো তো কেন এখানে কাঠদৌড় কদ্দূর? তার মানে কি গান্ধীজির দৌড় অনেক দূর। সে এতই বলশালী ছিল, তার মন ছিল হিমালয় পর্বতের মতো অটল, দৃঢ় প্রতিজ্ঞ। তার শক্তির কাছে, তার মানসিক শক্তির কাছে ইংরেজ সরকার পরাজিত হয়েছিল। না পরাজিত হলে তো আমাদের দেশ থেকে এত তাড়াতাড়ি ব্রিটিশ সরকার যেত না। শুধুমাত্র গান্ধীজি নন, আমাদের আরো অনেক স্বাধীনতা সংগ্রামী রয়েছে, সবার নাম তোমরা জানো, নেতাজি সুভাষচন্দ্র, ভগৎ সিং, সবাই রয়েছেন। সেরকম গান্ধীজিও একজন ব্যক্তি যিনি আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করেছেন। সেখানে এক্ষেত্রে তো অন্য আরো অনেকের ছবি দেওয়াই যেত, শুধুমাত্র গান্ধীজির ছবিটাই কেন দিলেন? কারণ কি দেখাচ্ছে যে শারীরিক দিক থেকে সে যদি দুর্বল প্রকৃতির মানুষ হয়েও থাকেন, কিন্তু তার মানসিক শক্তি ছিল, তার মনের শক্তি ছিল বিশাল। তিনি হচ্ছে এত বড় ব্রিটিশ সাম্রাজ্যের চোখে ভয় সৃষ্টি করে দিয়েছিল। কিভাবে? তার গলার আওয়াজে, তার ডাকে সবাই একত্রিত হয়েছিল। তিনি ছিলেন জাতির জনক, জাতির পিতা। সেই ক্ষেত্রে মনের শক্তি যে কত বড়, আমাদের মনের গতি আলোর চেয়ে বেশি। পৃথিবীর সব থেকে দ্রুততম বস্তু হচ্ছে আমাদের মন, আর সবচেয়ে শক্তিশালী বস্তুও হচ্ছে আমাদের মন। মন দিয়ে আমরা সব করতে পারি, মনের চলন হচ্ছে সবচেয়ে বড়। সেই ক্ষেত্রেই এখানে কিন্তু তোমরা
গান্ধীজির ছবিটি প্রাসঙ্গিক, অবশ্যই প্রাসঙ্গিক। যে টিচার এটি বলেছেন তাকে আমি কিছুই বলছি না, বলতে চাই না, তিনি হয়তো খেয়াল করেননি, খেয়াল করলে হয়তো বিষয়টি এইভাবে ক্লাসে শ্রেণীকক্ষে এইভাবে উল্লেখ করতেন না। আর আমি যদি কিছু বলে থাকি খারাপ, তাহলে অবশ্যই তোমরা আমাকে মার্জনা করে দেবে। এইরকম অনেক বস্তু আছে যারা বিকলাঙ্গ হয়েও কিন্তু তার মনের শক্তিতে কিন্তু পৃথিবীতে তাদের মানে বিশাল কীর্তি কিন্তু স্থাপন করে গেছে। যেরকম একজন বিজ্ঞানী ছিলেন স্টিফেন হকিন্স, সে তো প্রায়ই বিকলাঙ্গ ছিলেন, তবুও কিন্তু তিনি তার যে বিজ্ঞান, আমরা স্টিফেন হকিন্সের নাম শুনেছি তো, কত বড় বিজ্ঞানী। সেরকম আরো একজন রয়েছেন হেলেন কেলার, তার জীবন কাহিনী নিয়ে কিন্তু আমরা একটা হিন্দি মুভিও দেখেছি, ব্ল্যাক, খুব সুন্দর মুভিটি। এরকম তো অনেকেই রয়েছেন। আরো একজন নৃত্যশিল্পী রয়েছেন আমাদের দেশে, সুধা চন্দ্রমোনা সম্ভবত নাম। তো এরা শারীরিক দিক থেকে প্রতিবন্ধী হলেও কিন্তু তারা কিন্তু মানসিকভাবে কিন্তু অনেক তারা শক্তিশালী। তাহলে লেখক এখানে বলতে চেয়েছেন মানসিক শক্তি, আমাদের মনের চলার শক্তি, যে মন আলোর চেয়ে দ্রুত চলতে পারে, সেই মনের শক্তি কিন্তু সবচেয়ে বেশি। সেক্ষেত্রে আমি বলবো এই গান্ধীজির ছবি কিন্তু এখানে অবশ্যই প্রাসঙ্গিক। এই গল্পে যে সমস্ত প্রাণীদের চলন রয়েছে সেটা তো বাহ্যিক চলন, মনের চলন, মানসিক শক্তির দিক থেকে বিচার করতে গেলে গান্ধীজির ছবিটি অবশ্যই প্রাসঙ্গিক, কারণ তার কৃতিত্ব আমরা কোনোদিনই অস্বীকার করতে পারি না। ঠিক আছে, এইটা কিন্তু ছিল। আর এটা আমাকে ফেসবুকে ছাড়তে হবে, যদি কোনো ভুল বলে থাকি সবাই আমাকে মার্জনা করে দিও।